আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইলিয়াস মুন্সি, টোকিও, জাপান থেকে। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। সেটা হলো বাংলাদেশের বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রাক্তন সেনা বাহিনীর অফিসারদের একটা ক্লাব, রাওয়া ক্লাবে দেয়া ওনার বক্তব্যর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি সেখানে যে বক্তব্য রেখেছেন এটা সম্পূর্ণ দেশদ্রোহিতার আওতায় পড়ে। কারণ উনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে মিডিয়ার সামনে দেশ বিরোধী যেসব বক্তব্য উনি দিয়েছেন, এটা বাংলাদেশের সংবিধানে যেমন এটাকে গ্রহণ করে না, এবং সেনাবাহিনীর আইনেও সেটা গ্রহণযোগ্য নয়। কারণ উনি সেনাপ্রধান হয়ে পাবলিকলি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। এই জন্য ওনার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, এবং ওনাকে আইনের আওতায় আনা হোক। যে মুহূর্তে দেশ সেদিন 25 তারিখে আপনার রাওয়া ক্লাবে বিডিআর ম্যাচাকারের যেই দিবসটি ছিল, সেখানে বিডিআর হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন সেই পরিবারের লোকজনও ছিল, এবং সেখানে দাঁড়িয়ে উনি যে উদ্ধত্তপূর্ণ কথাগুলো বলেছেন, এটা সম্পূর্ণ ভারতীয় প্রেসক্রিপশনে উনি ভারতকে দায় মুক্তি দেওয়ার কথাগুলো উনি ওনার মুখে বলেছেন, এবং ওনার মুখ দিয়ে বলিয়েছেন ভারত তথা রাও। কারণ উনি একজন রাওয়ের এজেন্ট, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ হইল বিডিআর হত্যাকাণ্ডে সারা পৃথিবী জানে যে ভারত জড়িত। ভারতে ওই ঘটনাটি ঘটিয়েছে, এবং ফ্যাসিস্ট মুজিববাদী আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ তাপস, নানক, আজম, সাহারা খাতুন থেকে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ সরাসরি এটার সাথে জড়িত। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা আমার ফেসবুক এমডি ইলিয়াস মুন্সি তে গিয়ে আপনারা দেখতে পারেন, সেখানে অজস্র ভিডিও দেওয়া আছে, এবং আমার ইউটিউব চ্যানেল হ্যালো জাপান দেখতে পারেন, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে যে ওই হত্যাকাণ্ডে মেচাকার ঘটনায় ভারত সরাসরি এবং আওয়ামী লীগ এই ঘটনাটি ঘটিয়েছেন, এবং তৎকালীন সেনাপ্রধান সহ বর্তমান ওয়াকার, এরা সবাই জড়িত এটার সাথে। এর একাধিক প্রমাণ, হাজার হাজার প্রমাণ সেখানে আছে। উনি যে কথাগুলো বলেছেন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, উনি নিজেকে প্রজাতন্ত্রের কর্মচারী না ভেবে উনি আমাদেরকে সেই ব্রিটিশদের মতো কৃতদাসের আচরণ করেছেন। ওনার আচরণ ছিল লর্ড ক্লাইভ বা জেনারেল টিটোদের মতো, জনগণকে কৃতদাসের মতো উনি আচরণ করেছেন। এটা সম্পূর্ণ বাংলাদেশের সংবিধান বিরোধী। ওনাকে আইনের আওতায় এনে এটার বিচার দাবি করছি। কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি যে প্রজাতন্ত্রের কর্মচারী এরা কখনো মিডিয়াতে এসে এই ধরনের কথা বলতে পারেন না। এটা হলো একমাত্র যিনি দেশের প্রধান থাকবেন। দেখেন, যেহেতু প্রেসিডেন্ট হইলেন দেশের অভিভাবক, প্রেসিডেন্টের পরে যারা থাকবেন, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ টুলিশ হইতে শুরু করে সরকারি কর্মচারী, ইভেন একদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে, মেম্বার হইতে শুরু করে সবাই যতদিন তারা চাকরিতে কর্মরত থাকবেন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। এবং প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা প্রজাকে, জনগণকে এই ধরনের হুমকি ধামকি দিতে পারেন না। ওনার কথায় একটা জিনিস স্পষ্ট, যে উনি ভারতকে দায় মুক্তি দিয়েছেন। তার কারণ হইল বিডিআর হত্যাকাণ্ডে ভারত সহ যে আওয়ামী ফ্যাসিস্টরা এটার সাথে জড়িত ছিলেন, এবং বিডিআর হত্যাকাণ্ডে যে একটা এখন কর্মকাণ্ড চলতেছে, এটার একটা কমিটি গঠন করা হয়েছিল,
সেই বিচার যাতে বাধাগ্রস্ত হয়, এই জন্য ওনাকে দিয়ে এই ধরনের হুমকি দামকিগুলো ভারত ওনার মুখ দিয়ে দিয়েছেন। ওকে, এই ওনার দীর্ঘ আলোচনার দুইটা জিনিস ক্লিয়ার বুঝতে পারলাম আর কি। একটা হইল এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আর্মি সেনাবাহিনী জড়িত না, সবাই বিডিআর সৈনিকরা এই কাজটা করছে, সিপাহীরা এই কাজটা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা 100% আমি বলবো মিথ্যক কুয়াকার। ওকে, এই একটা জিনিস এটাকে বাধাগ্রস্ত করে যাতে ইন্ডিয়া সেখান থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে বাঁচানোর একটা অপকৌশল এটা। ওকে, আর দ্বিতীয়ত যেই জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো উনি ছোট করে একটা হুমকি দিয়ে দিলেন যে দেশ আপনার বহির্বিশ্ব থেকে নিরাপত্তার হুমকিতে আছে। তো বহির্বিশ্ব বলতে কি বুঝাইতে চাইছেন উনি? কারণ আমাদের বহির্বিশ্ব আমাদের তিন দিকে হলো ভারত, একদিকে বঙ্গোপসাগর, তাহলে ভারতের দ্বারাই আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, ভারত বলছে যে তোমরা যদি বিডিআর হত্যাকাণ্ডের বিচার করো আর সেখানে যদি আমার নাম বেরিয়ে আসে তাহলে আমি তোমাদেরকে দখল করে নেব। এই জিনিসটাই উনি বুঝাইতে চাইছেন। অতএব বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা বা এটা নিয়ে এই বিচার সামনে এগোনো যাবে না, এটাই উনি বুঝাইতে চাইছেন। তবে আমার বিশ্বাস বিডিআর এর বর্তমান যে এই তদন্ত কমিটির প্রধান যাকে করা হয়েছে, সেই রৌমারী এবং পদুয়া ঘটনার মহানায়ক তৎকালীন বিডিআর প্রধান জেনারেল ফজলুর রহমান স্যার ওইটার প্রধান হিসাবে আছেন। আমার মনে হয় না এই যে ওয়াকারদের সে হুমকি দামকি সেখানে কোনো কাজে লাগবে। বিচার আমরা করবই ইনশাআল্লাহ। এখন বহির্বিশ্ব থেকে যদি বাংলাদেশ হুমকির সম্মুখীন থাকে তাহলে তোমার কাজটা কি? তুমি তো সেনাবাহিনীর প্রধান। দেখুন, বাংলাদেশে যতগুলো বাহিনী আছে, পুলিশের কাজ হলো অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশকে স্থিতিশীল রাখা। বিডিআর এর কাজ হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করা, সুরক্ষিত রাখা। এটাই ওনাদের কাজ, ওনাদের আর অন্য কোনো কাজ নেই। পুলিশেরও আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা ওনাদের কাজ। ওকে, তারপরে নৌবাহিনীর কাজ হলো বহির সমুদ্র বিদেশি শত্রুদের হাত থেকে সুরক্ষিত রাখা। বিমান বাহিনীর কাজ হলো আকাশপথ বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করে রাখা। সেনাবাহিনীর কাজ হলো স্থলপথ এবং বাংলাদেশের বহির্বিশ্বের আক্রমণ থেকে দেশকে সুরক্ষিত রাখা। আর সেটার প্রধান হইলেন এই জেনারেল ওয়াকার। তো এখন তোমার কাজ হলো ওইদিকে দেখা, তুমি কেন সেটাকে বাংলাদেশের জনগণকে এই একটা টালমাটাল অবস্থায়, মানে এখানে একটা উস্কানি দিয়ে দিল, এখানে আওয়ামী লীগের হাতে একটা অস্ত্র তুলে দিল, আর ভারতকে সরাসরি একটা দিয়ে দিল, মেসেজ দিয়ে দিল, হ্যাঁ তোমরা চাইলে বাংলাদেশ দখল করতে পারো। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এটাই বুঝবো। এই দুইটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি। এরপর উনার দীর্ঘ রাওয়া ক্লাবের যে আলোচনা উনি করেছেন, সেখানে জাপানিজ ভাষা বলতে গেলে, জাপানিজ ভাষা আইমাই, মানে কোনো আগামাতা কিচ্ছু নাই, অগোছালো, হ্যাঁ, এবং খাস বাংলায় বলতে গেলে ধরি মাছ না সুই পানি। হ্যাঁ, ওনার যেটা কাজ ছিল সেটা হলো, এক হলো বিডিআর হত্যাকাণ্ড রক্ষা করা, আর হলো বাংলাদেশকে হুমকি দেওয়া যে তোমরা বিডিআর হত্যাকাণ্ড যদি এটা নিয়ে সামনে আগাও তাহলে ভারত বাংলাদেশ দখল করে নিবে। তাহলে তুমি কি আঙ্গুল চুষবা? এই কথা বলার অধিকার তোমাকে কে দিছে? বাংলাদেশ। দেখুন, একটা সেনা প্রধান এই ধরনের কথা বলতে পারে না। হ্যাঁ, উনি রাওয়া ক্লাবে একজন অতিথি হিসাবে এসছেন, যেহেতু এটা প্রাক্তন সেনাবাহিনী অফিসারদের একটা ক্লাব, উনি রিটায়ার করলে উনিও এটার মেম্বার হবেন, এতে কোনো সমস্যা নেই, উনি আসতেই পারেন, ঠিক আছে। এবং সেখানে উনি আসলে ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে উনি দেশ এবং দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে উনি সেখানে কোনো কথা বলতে পারেন না, একমাত্র ডক্টর ইউনূস ছাড়া। কারণ ডক্টর ইউনূস এখন আমাদের দেশের অভিভাবক, উনি একমাত্র দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে, বিভিন্ন ব্যাপার নিয়ে খোলামেলা আলাপ করার অধিকার রাখে। যেহেতু চুপ্পু ওই হারামজাদার আমরা মানি না, সংবিধান আমরা মানি না, তো এখন ছাত্র জনতা এনে নোবেল লরিয়েট জনাব ডক্টর ইউনূসকে
প্রধান উপদেষ্টার আসনে বসিয়েছেন এবং উনি এখন আমাদের অভিভাবক। এর বাহিরে আমরা কাউকে চিন্তাও করতে পারি না। তো অতএব জেনারেল ওয়াকার যে উদ্ধত্যপূর্ণ আচরণ সেখানে করেছেন, এটার জন্য ওনাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। জেনারেল ওয়াকার সাহেব শুনে রাখেন, দেখেন আজকে আজিজের কি অবস্থা, দেখেন মঈনী আহমেদের কি অবস্থা, এগুলা জনসম্মুখে আসতে পারতেছে, এরা গণপিটানি খাবে, এরা গণপিটানি খাবে। আপনি যতদিন আর্মির চাকরিতে আছেন অতদিন আপনি নিজেকে লর্ড ক্রাইভ ভাবতেছেন বা জেনারেল টিটু ভাবতেছেন, কিন্তু যখন আপনি আপনার চাকরি থেকে আপনি অবসরে যাবেন, কোথায় থাকবেন আপনি? সৌরজগতে যাবেন, যাওয়ার চাঁদে এখনো মানুষ জানা, এই আল্লাহর দুনিয়াতে আপনাকে কোথাও না কোথাও থাকতে হবে। লন্ডন, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, জাপান, কোরিয়া, যেই কোনো, বাংলাদেশ, ইন্ডিয়া, একটা জায়গা আপনাদের নিরাপদ আছে, সেটা আপনাদের জন্য, সেটা হলো আপনাদের মামুর বাড়ি দিল্লি। ওখানে গেলে আপনারা সব চোর এক জায়গায় একসাথে মামুর বাড়িতে আরামায়েশে থাকতে পারবেন। এই ছাড়া পৃথিবীর আর কোনো দেশে আপনারা নিরাপদে থাকতে পারবেন না। গণপিটানি আপনাদের খেতেই হবে আপনাদের চাকরি যাওয়ার পরে, এটা মাথায় রাখবেন। আর ওনার একটা জিনিসকে আমি সমর্থন করি, সেটা হলো 5ই আগস্ট উনি যেই কাজটা করছেন, শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার রাস্তাটা উনি করে দিয়েছেন। এটা যদিও অন্তর থেকে আমরা মানি না, কিন্তু তারপরেও দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য উনি তখন যে সিদ্ধান্ত নিয়েছেন, ওইটাকে অন্তত আমি ইলিয়াস মুন্সি 100% সেটাকে সমর্থন করি। তার কারণ হলো উনি হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকেও বাঁচিয়ে দিয়েছেন, এবং অন্তত 5 থেকে 10 লাখ লোক যে মারা যাবে, ওবায়দুল কাদের ওই যে কাউয়া কা কা করে কাউয়া যে কইতো যে ক্ষমতার থেকে গেলে 5 লাখ 10 লাখ আওয়ামী লীগ মারা যেত, এটা থেকে উনি আওয়ামী লীগারদের রক্ষা করছেন, এবং আমি মনে করি যে দেশকেও তিনি রক্ষা করছেন। না হয় সেদিন যদি জনগণ ইয়েতে যেতেন, আপনার গণভবনে, তাহলে আপনাদের খেয়াল আছে মুসলিনের মতন 3 দিন ঝুলে রাখতো মাইরা এই গণভবনের গাছে, ঠিক আছে? আর এই সুযোগটাই হয়তো ভারত নিতে চাইতো, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ এই সুযোগটাই নিতে চাইতো। তো উনি সেখানে যে কাজটা করছেন সেদিন, সেটাকে অনিচ্ছা হইলেও, অনিচ্ছা সত্ত্বেও সেটাকে আমরা মেনে নিছি যে যাক, দেশে বড় ধরনের কোনো অরাজকতা ঘটেনি। কিন্তু তারপরে ওনার যে আচার আচরণ, ওনার ভাষায় আর্মিদের আওতায় 600-700 আওয়ামী লীগের বড় বড় চোর বদমাইশ ওনাদের জিম্মায় ছিল সুরক্ষার জন্য। কোথায় গেল তারা? কিভাবে তারা বাংলাদেশ থেকে পালালো? এটার জন্য জেনারেল ওয়াকার সম্পূর্ণ দায়ী। এবং আমার মনে হয় এখনো ওনার বাসায় ওবায়দুল কাদের সহ বড় বড় কিছু ওনার বাসায় এখনো লুকিয়ে আছে, বা সেনা ক্যাম্পের কোনো না কোনো জায়গায় কোনো সেনা অফিসারের আওতায় এখনো অনেক চোর বাংলাদেশে আছে, আওয়ামী চোর বদমাইশ। তো পরিশেষে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশের মানুষকে আপনারা সেনা প্রধানরা যদি চুতিয়া ভাবেন, আহম্মক ভাবেন, তাহলে ভুল করবেন। সেটা আপনারা 5ই আগস্টের আগে আপনারা টের পাইছেন যে স্যার একটা মারি, একটা পইরা যায়, মইরা যায়, আবার আরেকটা ইয়া দাঁড়ায়। ওই যে একটা কথা আছে না, ওই যে নিজের আত্মরক্ষা করার জন্য সে এই কাজটা করছে। তার কারণ হচ্ছে সে বুঝছে যে বাংলাদেশে আর জনগণের বিরুদ্ধে যাওয়া যাবে না। তখনই সে ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। অতএব জেনারেল ওয়াকার সাহেব, এখনো সময় আছে, ভালো হয়ে যান। যতদিন চাকরিরত থাকবেন, দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করেন। আমরা মঈনী আহমেদের এবং জেনারেল আজিজের জায়গায় আপনাকে দেখতে চাই না। আশা করি আমার মতো সাধারণ একজন মানুষের মনের ক্ষোভ আপনি বুঝতে পেরেছেন। এটা আপনাকে সাবধান করে দেয়া হলো। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ইলিয়াস মুন্সি, টোকিও, জাপান।